এটা একেবারে ধারণা করা যায় না। সরকারের অস্বস্তি, দুর্নীতি নিয়ে আওয়ামী লীগই পরস্পর বিরোধী বক্তব্য। দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, বাংলাদেশে যেখানে চান সবখানে দুর্নীতি, আমলা কামলা সহকারে যারা আছে সবকিছুই দুর্নীতিতে ভরপুর। আমাদের সাবেক আইজিপি বেনজির আহমেদ, আসাদুজ্জামান মিয়া, তারপরে যে আরো রয়েছে যারা, এরপরে যে সিরিয়ালে আরো বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার যে অবৈধ সম্পদের যে পাহাড় গড়েছেন সেই তথ্যগুলো নিয়ে এবং আরো ভয়ানকভাবে আরো কে কে ফেসে যাচ্ছেন এই বিষয়গুলোতে আজকে ভিডিও রয়েছে। চলুন আমরা একটু দেরি না করে সেই ভিডিওগুলো আগে দেখে আসি। চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাওয়া হয় থানাতে, এনে আবারও মুক্তিপণের জন্য নির্যাতন করা হয়। তো আমি বললাম যে আমার তো সর্বকিছুই আপনারা নিয়ে গেছেন, প্রায় 32 লক্ষ টাকার মালামাল, ক্যাশ টাকা সহ সবকিছু নিয়ে গেছেন, আমি কোত্থেকে টাকা দিব? ওই বলতেছে যে 5 লাখ টাকা দিতে হবে। বাড়িতে অবৈধ মালামাল আছে এমন অভিযোগে পুলিশের অভিযান। তারপর কি হয়েছিল সেই পরিস্থিতি বর্ণনা করছিলেন এই ব্যক্তি। নিরাপত্তার জন্য এখানে তার পরিচয় দেয়া হচ্ছে না। তিনি জানাচ্ছেন, কয়েকজন পুলিশ সদস্যের সেই অভিযানে তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় নগদ টাকা, স্বর্ণালংকার, যেটা পরে তিনি আর ফেরত পাননি। তুই জানিয়েছি, কাউকে কিছু বলতে পারবি না। পরে এক পর্যায়ে আমাকে মানে শরীরে বিভিন্ন স্থানে নির্যাতন করা হয়। পরের দিন রাত্রেবেলা আমাকে ছেড়ে দেওয়া হয়। আমার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো থানাতে কোনো অভিযোগও নেই বা কোনো জিডিও নেই। এই ব্যক্তি পুলিশের কয়েকজনের বিরুদ্ধে যেভাবে ভয় দেখিয়ে নির্যাতন করে টাকা আদায়ের অভিযোগ তুলছেন, বাংলাদেশে প্রায় সময়ই এমনটা শোনা যায়। তবে দেশটিতে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কেউ যে শুধু এভাবেই দুর্নীতি করছেন বলে অভিযোগ তা নয়। কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতি এখন অনেকটাই ওপেন সিক্রেট। এই যেমন পরিবহন খাত। এই জেলার থেকে আরেক জেলায় গেলে ওই জেলার পুলিশে ধরে, তো এটার জন্য ওনাদেরকে মান্থলি করতে হয়, মাসে একটা মান্থলি করতে হয়। দিলে ওইটা ওই এলাকার সার্জেন্ট বা কেউ তখন আমাদেরকে আর ধরে না। আর যদি মান্থলি না করা থাকে তাহলে আমার গাড়ি রিকোজিশন অথবা না হয় টাকা, দুইটা একটা করতে হবে। কিন্তু বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে দুর্নীতির ব্যাপকতা কতটা? এক্ষেত্রে দেশটিতে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবির সেবা খাতে দুর্নীতি নিয়ে যে জরিপ, সেখানে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। সংস্থাটির 2022 সালে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, অবৈধভাবে টাকা উপার্জনের সুযোগ হিসেবে ব্যবহার হচ্ছে আসামি গ্রেফতার, ট্রাফিক সংক্রান্ত বিষয়, পুলিশ ভেরিফিকেশন কিংবা মামলা দায়েরের মতো খাতগুলো। যেসব দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন পুলিশের বিভিন্ন বিভাগের সদস্যরা। তবে খোদ টিআইবি বলছে, সেবা খাতে এসবের বাইরেও পুলিশের ভেতরে বড় বড় দুর্নীতি ঘটছে বিভিন্নভাবে। শুধুমাত্র বড় ধরনের ঘুষ লেনদেন, প্রকিউরমেন্ট থেকে শুরু করে, ক্রয় খাত থেকে শুরু করে বিভিন্ন ধরনের অবকাঠামো উন্নয়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এই ধরনের যে কার্যক্রম, সেখানে মানে ক্ষমতার ব্যবহার করে যে সম্পদ ব্যয়িত হয় তার একটা অংশ আত্মসাৎ করা। এর পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট, প্রমোশন, পোস্টিংস, ট্রান্সফার্স হয়। এই ক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের লেনদেন হয়। যেমন আমাদের জেলখানাতে যে ধরনের চিত্রগুলো, আমাদের বর্ডারে যে সমস্ত ক্রাইমগুলো হয়, মানব পাচার, তারপরে চোরাচালানি, সেগুলোর কিন্তু কোনো না কোনোভাবেই কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট থাকে, যেখানে হওয়ার কথা তা আইনের রক্ষক। বাংলাদেশে সাম্প্রতিককালে পুলিশের দুর্নীতির বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে মূলত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পাওয়ার পর। এর সঙ্গে গণমাধ্যমে আরও কিছু দুর্নীতির খবরও উঠে আসছে। এসব খবরে যে বিপুল পরিমাণে অর্থ সম্পদ অর্জনের অভিযোগ এবং দুর্নীতির ব্যাপকতা, সেটা বিস্মিত করেছে অনেককেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে থেকে দুর্নীতি করে এত বিপুল সম্পদ অর্জনের সুযোগ কিভাবে তৈরি হচ্ছে? 1000 কোটি টাকা, 2000 কোটি টাকা যে এলিগেশনগুলি আসছে, এই ধরনের এলিগেশন তো আগে কখনো আসেনি। এটা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে হয়, অনেক সময় অ্যাবিউজ অফ পাওয়ারটা এমনভাবে হয় যে এটা একেবারে ধারণা করা যায় না। কিন্তু কথা হলো, এই অপব্যবহারটা কীভাবে করলো? অনেকভাবে এটা করা যায়। এটা হয়তো ধরেন পাওয়ার উনি ইনভোক করেছে কোথাও, এখন অদৃশ্য জায়গায় কোন জায়গায় করেছে, কিভাবে করেছে, এগুলোতে অ্যাসার্টেইন করা খুবই ডিফিকাল্ট যতক্ষণ অনুসন্ধান শেষ না হবে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে কেউ যেন দুর্নীতিতে জড়িয়ে না পড়ে, সেটা দেখার জন্য আদৌ কি কোনো ব্যবস্থা আছে? জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র অবশ্য বিবিসিকে লিখিত বক্তব্যে জানাচ্ছেন, এসব ক্ষেত্রে পুলিশের নিজস্ব নজরদারি ব্যবস্থা আছে। তার ভাষায়, নিজস্ব নজরদারিতে দুর্নীতি ধরা পড়লে কিংবা পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনি ব্যবস্থাও গ্রহণ করা হয়ে থাকে। তবে বাস্তবে এই ব্যবস্থা যে খুব একটা কাজ করছে না, একের পর এক দুর্নীতির অভিযোগ সেটাই নির্দেশ করছে।
অন্যদিকে এসব ঘটনায় স্বাধীন সংস্থার মাধ্যমে নজরদারির কোনো কার্যকর ব্যবস্থাও গড়ে ওঠেনি। দুর্নীতি দমন কমিশন বা দুদকের কার্যক্রম থাকলেও প্রতিষ্ঠানটির দুর্বলতা এবং সীমাবদ্ধতাও স্পষ্ট। যদিও অনেকেই মনে করেন বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে দুর্নীতি অনিয়ম রোধে যে অভ্যন্তরীণ মনিটরিং সেল এবং এর বাইরে দুদকের যে আইনি সক্ষমতা তার প্রয়োগ হলে এসব দুর্নীতির হ্রাস টানা অসম্ভব নয়। রাষ্ট্র কাঠামোটা দুর্নীতি প্রতিরোধের জন্য আমি মনে করি যে সম্ভাব্য সক্ষমতাধারী আছে সক্ষমতা, কিন্তু সেটার প্রয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা। এবং তার মধ্যে অন্যতম হচ্ছে যে দুটো জিনিস, যে রাজনৈতিক সদিচ্ছার কথা বলি সেটার কার্যকর প্রয়োগের ঘাটতি, আর যে প্রতিষ্ঠানগুলোর উপরে অর্পিত দায়িত্ব সেই প্রতিষ্ঠানগুলোর সঠিকভাবে নিরপেক্ষভাবে আইনের চোখে সবাই সমান এই মানদণ্ডে কাজ করার মতো পরিবেশটা তৈরি হয়নি এখনো। সরকারে অস্বস্তি, দুর্নীতি নিয়ে আওয়ামী লীগেই পরস্পর বিরোধী বক্তব্য, এই সুনামে একটি সংবাদ প্রকাশ করেছে সমকাল। সত্য, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় সরকার বেশ বিব্রত। বেনজির, আসিজন মিয়া, তারপরে সেই আনার এবং সর্বশেষ যেটি হয়েছে এনবিআর সদস্য মতিউর, এই ৩-৪টি ঘটনায় প্রশ্ন উঠছে যে তারা তো গত ১৫ বছরেই এই সরকারের সঙ্গে ছিলেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এই বিপুল যে সম্পত্তি অর্জন করেছে, তাহলে সরকারের কোনো দপ্তর এগুলিকে দেখেনি কেন? তারা এই সীমাহীন সম্পত্তি গড়ে তুলল, কিভাবে তুলল? এটি নিয়ে সংসদে এবং সংসদের বাইরে সরকারি দলের ভেতরে এক পক্ষ এটি পক্ষে বলছেন যে এই ধরনের অভিযান বা উদ্ঘাটন হওয়া দরকার, যেহেতু প্রধানমন্ত্রী বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আবার অন্য কেউ যেমন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, তিনি বলছেন এটা ষড়যন্ত্রের অংশ। আবার বলছেন যে সমস্ত তথ্য প্রকাশ পাচ্ছে সেটা আবার সত্য। ওবায়দুল কাদের প্রতিদিনই জিরো টলারেন্সের কথা বলছেন, আবার তিনি হঠাৎ করে অবস্থান পরিবর্তন করে বললেন যে ঢালা অভিযোগ করা হচ্ছে, এটা বিএনপির পক্ষ থেকে এই অভিযোগগুলো তুলে সরকারকে বেকায়দায় ফেলা হচ্ছে। অর্থাৎ সরকারের মধ্যে একটা অস্থিরতা, একটা দোদুল্যমনতা, আর দুর্নীতির বিষয়ে গুলো বেশি আনলে অনেকে মনে করছেন এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। আবার অন্য পক্ষ মনে করছেন যে এই দুর্নীতির পাহাড় নিয়ে সরকারের পক্ষে এগোনো সম্ভব না, সরকারের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ না। এই নিয়ে দলের দুই ধরনের মধ্যে টানাপোড়েন। এক পক্ষ আতঙ্কিত যে এই ঘটনাগুলো যদি তদন্ত চলতে থাকে এবং গণমাধ্যমগুলো সোচ্চার হয়, তারপরে দুর্নীতি বিরোধী যে সংস্থাগুলো তারা যদি অ্যাক্টিভ হয়, তাহলে অনেক কিছু বের হবে। সেই বের হলে দল সেটি সামাল দিতে পারবে কিনা, কার নাম আসবে, কার নাম আসবে না, এটা নিয়ে রীতিমতো একটা আতঙ্কের মধ্যে আছে দলের মধ্যে অনেকেই। তারা মনে করছে এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং বিরোধী দলের সুযোগ নেবে। অনেকে এমনও বলছেন যে এটি একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র এই অর্থে যে জেনারেল আজিজকে যখন স্যাংশন দেওয়া হয়, তারা মূলত দুর্নীতির কারণেই কিন্তু স্যাংশন দিয়েছে। এই স্যাংশনটাকে আওয়ামী লীগ সহজভাবে নেয়নি, যদিও তারা প্রকাশ্যে এটার বিরোধিতা করেনি, কিন্তু এটা তো অস্বস্তিকর। কেননা দুর্নীতির এই অভিযোগ, সেখানে বলা হচ্ছে সামরিক বাহিনীতে কেনাকাটার কথা পর্যন্ত বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে ঘুষ গ্রহণ, অন্যান্য প্রক্রিয়ার মধ্য দিয়ে ভাইদেরকে জাল পাসপোর্ট দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে এটা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের এই পর্যায়ে দুর্নীতি হয়, এটা এক ধরনের ছিল মারা হলো বা প্রতিষ্ঠিত হয়ে গেল। এটাকে ধরে যদি এখন সমর্থন করা হয় এই কার্যক্রমকে, তাহলে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। সরকারের এমনিতেই নির্বাচন সহ নানা কারণে সরকার একটা বেকায়দায় অবস্থা আছে, তারপরে আর্থিক দুর্গতি। সাবেক এক প্রতিমন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রী তো বললেন, শামসুল আলম, যে বছরে ৯২,০০০ কোটি টাকা পাচার হচ্ছে। দর্শক, আপনারা দেখলেন যে বিবিসি বাংলা নিউজের যে একটা প্রতিবেদন, সেখানে যে পুলিশরা যে দুর্নীতি করেছে, অবাধ দুর্নীতি যেটা বলে, দেশের মানুষের ট্যাক্সের টাকায় যারা এই তাদের সংসার চলে, তারাই কিন্তু বিভিন্নভাবে অপকর্ম করে, জোর করে, জবরদস্তি করে কিন্তু
দুর্নীতি করে টাকার পাহাড় করেছেন, সম্পদের পাহাড় করেছেন। মিনিজির আহমেদ সাহেব, আসাদুজ্জামান মিয়া, আরও পাইপলাইনে অনেক রয়েছেন। তাই এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে বুঝতে পারছেন যে তারা এখানে রিপোর্ট করেছে, এই বিষয়গুলোতে উঠে এসেছে। আর তার সাথে সাথে মোস্তফা ভাই আরও কিছু বেশ কয়েকটি কিন্তু তথ্য দিয়েছেন যে সরকার আসলে ভেতরে এই দুর্নীতির বিষয়গুলো নিয়ে কথা বলছেন। তো এ বিষয়ে আপনাদের মতামত কি? তাদের পেছনে আরও যে পাইপলাইন রয়েছে, আরও কে কে ফাঁসতে পারে, জানান দিয়ে কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।